স্যার আমরা সম্ভবত লাইভে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সাইকোলজি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এই লাইভটি আজকে 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে আজকের এই লাইভটি আয়োজন করা হয়েছে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর তানজির আহমেদ তুষার স্যার, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? ধন্যবাদ আবির। এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা এই মহামারীর এই দুঃসময়ে সকলেই মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করছি। এখন আমরা লাইভটি মূল পর্বে চলে যাচ্ছি, প্রশ্নগুলোকে চলে যেতে চাচ্ছি স্যার। আচ্ছা স্যার, আমরা সকলেই জানি যে 1992 সাল থেকে এই 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো এই দিবসটির প্রেক্ষাপট আসলে কোথা থেকে শুরু হলো, সে ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। আসলে আমাদের WHO বিভিন্ন দিবস, আন্তর্জাতিক দিবসগুলো নির্ধারণ করে থাকে, ঘোষণা করে থাকে। জি স্যার। তো 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এরকম একটা দিবস যেখানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে এটাকে ঘোষণা করা হয়। আর এই দিবসগুলো ঘোষণা করার পিছনে অনেক সংগঠন বা অনেক প্রতিষ্ঠান আসলে কাজ করে। তো এই সমস্ত সংগঠন প্রতিষ্ঠানগুলোর আবার প্রচার প্রচারণার মাধ্যমে দিবসগুলো পপুলারিটি বা ওই দিবসগুলোতে যাতে মানুষ মানে উৎসাহিত হয়, এফোর্ট দেয়, অনেক কিছু করে, সেটা সেটা নিশ্চিত করার কাজটা করে। এখন কেন এই দিবসগুলো থাকে? কারণ হলো যে প্রত্যেকটা দিনই তো আমাদের মানসিক স্বাস্থ্য বা যে কোনো বিষয়ের জন্য খুবই প্রয়োজন। তবুও একটা দিবস যখন আসে, যেমন আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, এই 2020 সালে যখন এই দিবসটি আসলো, সারাদিনই বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন রকম প্ল্যান, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা করেছি, যাতে করে সাধারণ মানুষ এটা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি অ্যাওয়ার হতে পারে, সাধারণ মানুষ বিভিন্ন ধরনের তথ্য পেতে পারে, সাধারণ মানুষ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারে, এবং সাধারণ মানুষের পাশাপাশি আমাদের যারা কর্ণধার আছে বিষয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করে, বিভিন্ন বিষয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের অ্যাওয়ারনেস ডেভেলপ করে। এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কিন্তু আমরা, বিশেষ করে আমি ছোটবেলা থেকে স্টুডেন্ট লাইফ থেকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। একটা সময় বাংলাদেশের মানুষকে সাইকোলজি বোঝা যেত না। একটা সময় বাংলাদেশের অথরিটি, অর্থাৎ ধরেন যারা প্রশাসন যন্ত্র, তাদেরকে আমরা সাইকোলজি বুঝাতে পারতাম না। হয় তারা দর্শন বুঝতেন অথবা তারা সাইকিয়াট্রি বুঝতেন। যে মানসিক স্বাস্থ্য চিকিৎসায়, মানসিক স্বাস্থ্য অ্যাওয়ারনেস, মানসিক স্বাস্থ্য সুরক্ষায়, মানসিক রোগ প্রতিরোধে সাইকোলজিস্টের ভূমিকা আছে। এই সাইকোলজি একটা পেশা, এই পেশা সম্পর্কে বোঝাতে যে হয় তারা দর্শনকে মনে করতেন, না হয় তারা সাইকিয়াট্রি মনে করতেন, যা দুটোর কোনটাই সাইকোলজি নয়। আমরা দেখেছি, আমরা 97 সাল বা 2000 সালের পর থেকে বাংলাদেশে 97 সালের পর থেকে অনেক বেশি অ্যাক্টিভলি চর্চা হচ্ছে। আর 2000 সাল পরে আমরা দেখেছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা সম্পর্কে আরো বেশি আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখেছি। এবং আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি থেকে পড়াশোনা করছি এবং এটা নিয়ে যখন কাজ করতাম বা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি যেন সৃষ্টি হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের, সে বিষয়ে যখন আমরা ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতাম, তো তখন আমরা দেখতাম যে ওনাদেরকে বোঝানো কঠিন হয়ে যেত যে কি, দর্শন তো ভালো আত্মা, তারপরে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে, মনের মধ্যে চিন্তা ভাবনা করে অনেক জ্ঞান আবিষ্কার, মানে জ্ঞান তৈরি করার চেষ্টা করে।
অথবা বলতে হ্যাঁ সাইকিয়াট্রিতে খুবই দরকার, এখন তো অনেক ভালো ভালো ওষুধ তৈরি হয়েছে। কিন্তু মাঝখানে যে একটা ডিপার্টমেন্ট আছে সাইকোলজি, তাদের অনেক কন্ট্রিবিউশন আছে এই মেন্টাল হেলথ সেক্টরে বা মেন্টাল হেলথ কে প্রমোট করার জন্য। সেটা আমরা এই মেন্টাল হেলথ ডে গুলো করে করে সাধারণ মানুষের পাশাপাশি এই ধরনের কর্তা ব্যক্তিদেরও কিন্তু আমরা অ্যাওয়ার করতে পেরেছি। আজকে আজকে আপনি যে কোনো ধরনের অফিসে আদালতে যাবেন, সাইকোলজি নিয়ে কথা বলবেন, সবাই কিন্তু সাইকোলজি সম্পর্কে জানে, সাইকোলজির দু একটা তথ্য কিন্তু তারা জানেন। তো সুতরাং এই যে অবস্থায় আজকে আসলেও কেন আসতে পারলো বাংলাদেশের মানুষ, প্রেক্ষাপটে কেন আসতে পারলো, কারণ এই বিশেষ দিনগুলোতে আমরা আসলে আমাদের জ্ঞান চর্চার পাশাপাশি এই দিনগুলোতে আমরা সাধারণ মানুষের জন্য একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় তথ্য পৌঁছানোর জন্য আমরা উঠে পড়ে লাগি। তো এই বিশেষ দিবসটা ঘোষণা না হলে আমাদের কিন্তু এরকম একটা আয়োজন করা হতো না। তো এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আজকে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকাংশই মানসিক স্বাস্থ্য সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে সচেতন হয়েছে। ঠিক তেমনি আমাদের কর্তা ব্যক্তি, আপনি এমন কোন অফিসার পাবেন না আজকে বাংলাদেশে যারা সাইকোলজি সম্পর্কে জানে না। খুব রেয়ার, খুব আজগুবি একটা ব্যাপার হবে যে সাইকোলজি সম্পর্কে জানে না। তো এর একটা গুরুত্বপূর্ণ কারণও আছে পিছনে, যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সাইকোলজির স্টুডেন্ট আমাদের পুরুল আপাত। তো ওনার কারণেও কিন্তু একটা কন্ট্রিবিউশন আসছে, ওনার একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আসছে সাইকোলজি, বাংলাদেশের সাইকোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তবুও সাধারণ মানুষকে অ্যাওয়ার করার ক্ষেত্রে এই 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের জন্য এটা কিন্তু অনেক অবদান রাখে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতি বছর একটা মেলার মতো আয়োজন করি। সেই মেলাতে শহর থেকে দলে দলে লোকজন কিন্তু আসেন এবং সেই মেলাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানেন, বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল টেস্ট করেন, বিভিন্ন প্রশ্নের উত্তর তারা খুঁজেন এবং নিয়ে যান। তো এই যে একটা সাইকোলজিস্ট এবং মানুষের একটা মিলন মেলা, এই মিলন মেলাটা সৃষ্টি করে দেয় কিন্তু আমাদের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই জন্য সাইকোলজিস্ট আমরা বলে থাকি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো আমাদের সাইকোলজি পরিবারের ঈদ। জি স্যার, আমরা প্রেক্ষাপট সম্বন্ধে বুঝতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি WHO-র হাত ধরেই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হতে শুরু করেছে। আসলে যে কোনো দিবসকে স্বীকৃতি দেয় WHO, আর সেই দিবসকে বাস্তবায়ন করানোর জন্য বিভিন্ন ধরনের সংগঠন আসলে কাজ করে। স্যার যেমন আমাদের দ্বিতীয় প্রশ্নটি যদি বলি, বিশ্ব মাতৃভাষা দিবসকে স্বীকৃতি একটা প্রতিষ্ঠান দিয়েছে, কিন্তু তার পিছনে কাজ করেছে কিন্তু বাংলাদেশ সরকার। হ্যাঁ, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, কিন্তু এটার পিছনে কিন্তু কাজ করেছে বাংলাদেশ সরকার, তাই না? বাংলাদেশ সরকারের চেষ্টা কারণে চেষ্টা করার কারণে কিন্তু আস্তে আস্তে করে ইউনেস্কো এটা একটা স্বীকৃতি দেয় যে একটা বিশ্ব মানসিক বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে এটা স্বীকৃতি পায়। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা প্রতি বছরই দেখতে পাচ্ছি যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে উপলক্ষ করে একটি প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়। তো এই প্রতিপাদ্য বিষয়টি আসলে কারা কর্তৃপক্ষ হিসেবে কাজ করেন এই প্রতিপাদ্য বিষয়টি ঠিক করার ক্ষেত্রে, এবং এই কোন কোন বিষয় মূলত কাজ করে এই প্রতিপাদ্য বিষয়টি ঠিক করার ক্ষেত্রে? আচ্ছা, এই প্রতিপাদ্য বিষয়টা ঠিক করে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ, WFMH। এই প্রতিষ্ঠান আছে, এটা ফেডারেশন। এই প্রতিষ্ঠান থেকেই প্রতি বছর ঠিক করা হয় এই বছর কোন থিম নিয়ে আসলে কাজ করা হবে। যেমন এবছর যে থিমটা নেওয়া হয়েছে মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার ইনভেস্টমেন্ট, গ্রেটার অ্যাক্সেস, এভরিওয়ান এভরিহোয়ার। পরে যদিও একটু শর্ট করা হয়েছে, এটা মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার ইনভেস্টমেন্ট, গ্রেটার অ্যাক্সেস। তো এই যে প্রতিপাদ্যটা, এই ফেডারেশনের বক্তব্য হলো যে এবার
বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। তার প্রভাব যেমন আপনারা জানেন, প্রথম দিকে মানুষ কিন্তু খুবই আতঙ্কের মধ্যে বাস্তবেই বের হতে পারছিলেন না, কারণ সম্পূর্ণ লকডাউন অবস্থায় আমরা নিজেদেরকে রেখেছিলাম। তো সেই যে একটা বন্দি দশা জীবন ছিল আমাদের, সেটা কিন্তু একটা প্রভাব ফেলেছে। উপরন্তু যখন কিনা মেন্টাল যখন কিনা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ইকোনমিক্যাল ক্রাইসিস শুরু হয়ে গেল, অর্থাৎ যখন কর্ম না থাকলে মানুষের ইকোনমিক্যাল ক্রাইসিস শুরু হয়ে যাবে, সর্বস্তরের মানুষের কিন্তু আর্থিক অবস্থান কিন্তু নেমে এসেছে। তো এটা কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস সাধারণ মানুষের জন্য, বা যে কোনো পেশাজীবীর জন্য একটা ক্রাইসিস ছিল। সবারই আয় লেভেলটা নেমে আসে হঠাৎ করেই। তো সেটাও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, সম্পর্কগুলোর উপর প্রভাব ফেলে। আপনারা খেয়াল করে দেখবেন যে ইদানিং প্রচুর পরিমাণের স্যার, আপনি কি আমাদের সঙ্গে আছেন? সম্ভবত স্যারের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমরা স্যারের জন্য অপেক্ষা করব। আহ, দুঃখিত, আমরা বোধহয় স্যারকে হারিয়ে ফেলেছি। আমরা স্যারকে আবার দ্রুত কানেক্ট করার চেষ্টা করছি। স্যার, আপনাকে হারিয়ে ফেলেছিলাম আমরা নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, আহ, তো আসলে পুনরায় যদি আরেকবার রিপিট কোন পর্যন্ত বলা হয়েছে যদি বলতেন, যে কতটুকু শুনতে স্যার, পেরেছেন? আমরা আমরা প্রতিপাদ্য বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এটা কোন প্রতিষ্ঠান থেকে ঠিক হয়ে থাকে এবং আচ্ছা, এটার উদ্দেশ্য হ্যাঁ। কি কি। তো সেটাই বলছিলাম যে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এই প্রতিষ্ঠান থেকেই প্রতি বছর এটার মানে থিমটা নির্ধারণ করা হয়। এখানে বিভিন্ন মানে প্রতিষ্ঠানের লোকজন এর সাথে যুক্ত থাকে। তো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ হলো ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন। এখানে 1948 সালে এটা প্রথম তৈরি হয়, এবং বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশনটা শুরু হয়, এবং এর উদ্দেশ্য হয় যে সমস্ত মানুষ আহ, মানে মেন্টাল বা ইমোশনাল ডিসঅর্ডারের মানে সমস্যার মধ্যে আছে, তাদেরকে তাদের ট্রিটমেন্ট, তাদের কেয়ার যাতে যথাযথভাবে হয়, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথটা তৈরি হয়। এবং এই প্রতিষ্ঠান পাবলিক অ্যাওয়ারনেস থেকে শুরু করে গভর্নমেন্ট পর্যায়ে ক্যাম্পেইন করার জন্য উৎসাহিত করে, যাতে করে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ে, প্লাস সরকারের মধ্যেও যাতে এটার মানে একটা অ্যাওয়ারনেস বাড়ে, যাতে এবং বিভিন্ন পদক্ষেপ যাতে নেয়। তো এই প্রতিষ্ঠানই প্রতি বছর মেন্টাল হেলথ ডে থিম নির্ধারণ করে থাকে। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, এই থিমটা ঠিক করার ক্ষেত্রে আমরা তারা মূলত কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখে প্রতি বছরের? তারা তাদের স্টেটমেন্ট গুলোতে বলেছে যে তারা সাধারণত দেখে যে ওই বছর কোন বিষয়টা ফোকাস করাটা গুরুত্বপূর্ণ। যেমন এবছর তারা বলেছে যে
কোভিড-19 এই করোনা ভাইরাসের কারণে তারা এই থিমটা নিয়েছে যে মেন্টাল হেলথ ফর অল। কারণ তাদের বক্তব্য অনুযায়ী যে এই বছরের প্রত্যেকটা মানুষ আসলে মানসিকভাবে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। প্রতিটা মানুষই দুশ্চিন্তার মাত্রাটা মানে বেশি মাত্রা দুশ্চিন্তা নিয়ে বাস করছে। প্রত্যেকটা মানুষই দেখা যাচ্ছে যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে ঘরের মধ্যে বসে থাকতে তারা খুবই একটা মানে স্ট্রেসফুল সময় তারা আসলে পার করেছে। এখন যদি একটু একটু করে মানুষ বের হওয়া শুরু করেছে, কিন্তু তবুও ওই যে একটা সময় তাদেরকে ঘরের মধ্যে পাস করতে হয়েছে, তো সেটার প্রভাব কিন্তু এখনো আছে। প্লাস নানান ধরনের মানে সমস্যা বা নানা ধরনের সামাজিক সমস্যা কিন্তু এর মধ্যে দেখা গেছে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, এই জিনিসগুলো কিন্তু এই সময়গুলোতে বেড়েছে। তো এই সময়গুলোর যেহেতু বেড়েছে এবং বেশিরভাগ মানুষের মধ্যেই কোনো না কোনো ধরনের সমস্যা বা কোনো কোনো ধরনের অসুবিধা দেখা দিচ্ছে, তো সেজন্যই এই প্রতিষ্ঠান এবার সিলেক্ট করেছে যে মেন্টাল হেলথ ফর অল, সবার জন্য মানসিক স্বাস্থ্যটাকে নিশ্চিত করার কথাই বলা হয়েছে। যে আমাদের দেশেও দেখা যাবে যে খুন, ধর্ষণ, এই জিনিসগুলো হঠাৎ করে কেন জানি বেড়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের আসলে আহ, কাজের পরিমাণ কমে গেছে, আহ, মানে বিভিন্ন অ্যাক্টিভিটি কমে গেছে, প্লাস নিজেদের মেন্টাল হেলথ স্ট্রেসকে কিভাবে ভেন্টিলেট করবে সেটা কমে গেছে। ফলে বিভিন্ন মানুষ সবাই অধৈর্য হয়ে উঠেছে। তো এই বিষয়টা অনুধাবন করেই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ এবছরের ইস্যুটা নিয়ে আসছে, মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার ইনভেস্টমেন্ট, গ্রেটার অ্যাক্সেস। জি স্যার, খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিলেন ব্যাপারটি। আহ, আচ্ছা স্যার, তাহলে আমরা এবারের যে প্রতিপাদ্য বিষয়টা রয়েছে সেই বিষয়টা মূলত বিস্তারিত যদি আলোচনা করে থাকি, তাহলে এটা কিভাবে, এই প্রতিপাদ্য বিষয়টি আমরা কিভাবে সফল করতে পারি, কি কি পদক্ষেপ নেওয়া উচিত আসলে? চমৎকার প্রশ্ন। যে এবারের বিষয়টা যদি আমরা ফোকাস করতে চাই, তো মেন্টাল হেলথ ফর অল, সবার জন্য মানসিক স্বাস্থ্যকে নিশ্চিত করতে হবে। তো সবার জন্য মানসিক স্বাস্থ্য যদি নিশ্চিত করতে হয়, তো এখানে আবার এটাও বলা হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। তো আমি একটু আগে বললাম যে কেন সবার জন্য মানসিক স্বাস্থ্যটা এখন খুব জরুরি হয়ে গেছে, কেন আমাকে সবার কাছে পৌঁছাতে হবে, সেটা আমি ব্যাখ্যা করলাম যে কারণ সবাই এফেক্টেড এই মুহূর্তে করোনার পরিস্থিতির কারণে। এবার আমি চলে আসি যে কোথায় আসলে ইনভেস্টমেন্টটা করতে হবে। প্রথম ইনভেস্টমেন্ট হলো আমার মেধা, আমার জ্ঞান। যে যে লেভেলেই থাকুক না কেন, তার নিজস্ব মেধা এবং জ্ঞানকে ইনভেস্টমেন্ট করতে হবে। যারা সাইকোলজি বা মানসিক স্বাস্থ্য সেবায় বা পেশায় অভিজ্ঞ, তারা যেটা করতে পারেন যে তারা তাদের জ্ঞানকে আরো বেশি ইনভেস্টমেন্ট করবেন। তারা তাদের আহ, 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 বিষয়গুলোকে, তাদের যে কর্মকাণ্ডগুলোকে আরো বেশি ইনভেস্টমেন্ট করবেন তাদের জ্ঞানকে বৃদ্ধি করে। আবার যারা সাইকোলজির মানুষ নয়, যারা সাইকিয়াট্রিস্ট নন বা মানসিক স্বাস্থ্য পেশাজীবী নন, তারাও সাইকোলজি বা মানসিক স্বাস্থ্যর বিষয়গুলো নিয়ে তাদের জ্ঞানকে ইনভেস্টমেন্ট করবেন। তাদের সময় ইনভেস্টমেন্ট করতে হবে। এখন এটা করতে গেলে কি হবে, আমাদের সময় ইনভেস্টমেন্ট করতে হবে। তো সময় ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের আহ, সবাইকেই আমাদেরকে সেই মানে মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। কাজ করতে গেলে আমাদের সময় ইনভেস্টমেন্ট করতে হবে। প্লাস কি লাগবে, আর্থিক ইনভেস্টমেন্টও লাগবে। তো এই যে আমরা এখন যেমন কথা বলছি এবং যারা শুনছেন, তারা সবাই কিন্তু আসলে সময় এবং মেধাকে ইনভেস্টমেন্ট করছেন। যারা কথা বলছি বা যাদেরকে দেখা যাচ্ছে তারা তো করছেন, কিন্তু যারা অডিয়েন্স আছেন তারাও কিন্তু তাদের সময় এবং মেধাকে ইনভেস্টমেন্ট করছেন, তাদের জ্ঞানের পরিসরটাকে কিছুটা হলেও বাড়িয়ে নেওয়ার অভিপ্রায়ে তারা কিন্তু বসে আছেন। তো সেইভাবেই আমাদের আসলে ইনভেস্টমেন্টটা করতে হবে। এরপর চলে আসি যে আমাদের অর্থ ইনভেস্টমেন্ট করতে হবে। কোনো কাজ আসলে অর্থ ছাড়া হয় না।
যে কোনো একটা কাজ করতে গেলে কিন্তু একটা আর্থিক বিবেচনা বা আর্থিক বিষয় চলেই আসে। যেমন আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলছি, যে ডিভাইসের মধ্য দিয়ে আমরা মানুষের সাথে মানুষের কমিউনিকেশনটা হচ্ছে, এটাও তো ইনভেস্টমেন্ট লেগেছে। ঠিক তেমনি আহ আহ সরকারের পরিকল্পনা আছে, আমি জানি যে প্রত্যেকটা কমিউনিটি মেডিকেল পর্যায়ে মানসিক স্বাস্থ্য পেশাজীবী নিয়োগের পরিকল্পনা আছে। তো এই যে সরকারের আর্থিক ইনভেস্টমেন্ট করা কিন্তু অ্যাবিলিটি এবং ইচ্ছা দুটোই আছে। তো সমস্যাটা কোথায়? সমস্যা হলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য পেশাজীবী নেই। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে এই মানসিক স্বাস্থ্য পেশাজীবী হতে দিতে হবে, বা যে কোনো একটা স্টুডেন্ট, বিশেষ করে যারা এইচএসসি লেভেল পাস করেছেন বা পাস করবেন, তারাও তাদের ক্যারিয়ারকে সাইকোলজি পেশায় ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা বিষয় চলে আসছে। যারা অন্য অন্য সাবজেক্ট থেকে পাস করেছেন, তারাও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। যেমন মেন্টাল হেলথ ফার্স্ট এইড সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে। সেই জিনিসগুলো শেখার মধ্য দিয়ে তাদের সময়, শ্রম, টাকা ইনভেস্টমেন্ট করার মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারেন। এরপর চলে আসি প্রাতিষ্ঠানিকভাবে ইনভেস্টমেন্ট। তো প্রথম আমি যেটা বলবো যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান তারা যেন গবেষণায় এবং একটা সার্ভিস কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই অ্যাকশন ধর্মী গবেষণাটা বেশি করতে পারে। একটা প্রজেক্ট, একটা সার্ভিস ডেভেলপমেন্ট করার বিষয়ে তারা গবেষণামূলকভাবে করতে পারে, এবং নতুন নতুন চিকিৎসা পদ্ধতিও তারা গবেষণার মধ্য দিয়ে আসলে তুলে আনতে পারে। একই সাথে অধিক সংখ্যক ছাত্রছাত্রীদেরকে মানসিক স্বাস্থ্য সেবার উপযোগী করে তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন করতে পারে। যেমন এখনকার সময়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাইকোলজির স্টুডেন্টদের কিন্তু ট্রেনিং নিতে হয়, প্লাস তাদেরকে ইন্টার্নশিপ করতে হয়। যদি ট্রেনিং না নেয় বা ইন্টার্নশিপ না করে, তাহলে কিন্তু সেই জায়গায় তারা নিজেকে নিতে পারবে না। সো এখানেও কিন্তু একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। সরি। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের অর্থ, সময় এবং ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস গুলো ইনভেস্টমেন্ট করবেন, যাতে করে মানসিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায়। তাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং সার্ভিসটা শুরু করাটা অত্যন্ত জরুরি, কারণ বিশেষ করে অনার্স লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা হঠাৎ করে নতুন একটা পরিবেশে নতুন ভাবে পড়াশোনার মধ্যে এসে পড়ে যায়। আমি এমনও দেখেছি যে মানে ভালো একটা সাবজেক্টে পড়েন, অন্যরা ভালো সাবজেক্ট হিসেবেই ট্রিট করে যে সাবজেক্ট, তিনি বলছেন যে আমার সাবজেক্টটা মোটেও ভালো না, আমি পড়াশোনা করে কি করবো। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু ইমপ্লিমেন্টেশন আছে লাইফে বা সমাজে। সেই জায়গাটা যদি ফোকাস করে পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু যে কোনো ক্যারিয়ারই অনেক ভালো কিছু করা যায়। তো এই যেটা হতাশা থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি তার পড়াশোনাটা খারাপ হয়ে যায়, পরে কিন্তু আর সে কারবার করতে পারে না। এখানেও একটা ইনভেস্টমেন্ট করা দরকার স্টুডেন্ট কাউন্সিলিং এর জন্য, যে তাদের মানসিক স্বাস্থ্য পাশাপাশি তাদের একাডেমিক বিষয়েও কিন্তু আসলে একটা কাউন্সিলিং এর, মেন্টাল হেলথ কাউন্সিলিং এর প্রয়োজন পড়ে। তো এই ইনভেস্টমেন্ট কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করতে হবে, এটা সময়ের দাবি। রাষ্ট্রকে ইনভেস্টমেন্ট করতে হবে, সমাজকে ইনভেস্টমেন্ট করতে হবে। সমাজ যেন সেই ফ্যাসিলিটিসটা তৈরি করে দেয়, যাতে একটা মানসিক স্বাস্থ্য বিষয়ে ইনভেস্টমেন্টটা আসতে পারে। তো ইনভেস্টমেন্ট করলে তো হবে না, তার রিটার্ন আউটকাম তো পেতে হবে। তো আমি প্রথমেই আলোচনা শুরুতে প্রথমে বললাম যে যখন কিনা আমরা স্টুডেন্ট ছিলাম, তখন সাইকোলজি বুঝতে গেলে, মেন্টাল হেলথকে বুঝতে গেলে তারা হয় রোগ বুঝতেন, নাইলে অন্য কিছু বুঝতেন, ঠিক বুঝাই উঠতে পারতাম না। যে দেখা গেল আমরা সাইকোলজিক্যাল রোগের কথা বলছি, উনি নিউরোলজির কথা বলছেন, যে হ্যাঁ নিউরন নষ্ট নষ্ট হয়ে গেলে তো খুবই সমস্যা, নানান ধরনের কথা বলছেন। তো সেই পরিস্থিতি থেকে আজকে আমরা আউটকাম পাচ্ছি যে আজকে রাজশাহীতে আজকে কতগুলো জায়গায় মেন্টাল হেলথ ডে পালন হচ্ছে। আগে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইকোলজি ডিপার্টমেন্ট হবে, এখন রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টা জায়গায় সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সারাদিন ধরে চলছে। তো
এটা কিন্তু আউটকাম। আজকে সাইকোলজির স্টুডেন্টরা যারা নিজেদেরকে তৈরি করেছে মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে, তারা কিন্তু অত্যন্ত উচ্চ বেতনে চাকরি করছেন। কেন করছেন? কারণ হচ্ছে তারা নিজেকে তৈরি করতে পেরেছেন, তারা নিজেদের পেছনে নিজেরা ইনভেস্টমেন্ট করেছিলেন বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার জন্য, বিভিন্ন পড়াশোনা করার জন্য। এই ইনভেস্টমেন্ট গুলো কিন্তু আজকে সাইকোলজির আগে বলতো চাকরি কোথায়, চাকরি নেই, আর এখন আমরা সাইকোলজিস্ট খুঁজে পাই না কাজের জন্য। তো যারা ইনভেস্টমেন্ট নিজেদের পিছনে করেছেন তারা কিন্তু আজকে সবাই বেশ সফলতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট হিসেবে তারা কাজ করতে পারছেন, মানুষকে সেবা করতে পারছেন, দেশীয় দেশের মানুষকে সেবা করতে পারছেন, বিদেশের মানুষকে সেবা করতে পারছেন। সারা বিশ্বেই বাংলাদেশের সাইকোলজিস্টরা এখন কাজ করা শুরু করেছে। তো এটা তো একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। সেই অ্যাচিভমেন্টটা কিন্তু সফল, মানে অ্যাচিভমেন্টটা পাওয়া গেছে, তারা নিজেদের পেছনে ইনভেস্টমেন্ট করেছিলেন, নিজেদেরকে ইনভেস্টমেন্ট করেছিলেন যাতে করে তারা সাইকোলজিকে লার্ন করতে পারেন। তো একই রকম ভাবে আমাদের আউটকাম অনেক দিক থেকে চলে আসবে। আমাদের ন্যাশনাল যে জিডিপি বলি আমরা, ডেভেলপমেন্ট যে গ্রোথটা, আমাদের জিডিপি রেটটা কিন্তু হাই হয়ে যাবে, কারণ মানুষের প্রোডাক্টিভিটি কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো থাকলে প্রোডাক্টিভিটি কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। একটা প্রতিষ্ঠানের কিন্তু ইনকাম বেড়ে যাবে, কারণ তাদের কর্মীরা যদি সঠিকভাবে কাজ করতে পারে, সঠিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে তাদের অ্যাক্সিডেন্ট রেট কমে যাবে, তাদের প্রোডাকশন রেট বেড়ে যাবে। তো বিভিন্ন কোম্পানিও কিন্তু লাভবান হবে। সো দেশ কিন্তু অ্যাকচুয়ালি এগিয়ে যাবে যদি আমরা মানসিক স্বাস্থ্যকে প্রমোট করতে পারি। এই এই ইনভেস্টমেন্ট গুলো বৃথা যাবে না, এই ইনভেস্টমেন্ট গুলোর প্রত্যেকটাই বহুগুণ হারে বেড়ে যেয়ে আমাদের কাছে ফেরত আসবে। সো এইবারের মেন্টাল হেলথ থিম অনুযায়ী আমাদেরকে বিভিন্ন সময়, অর্থ, শ্রম, মেধা সবকিছু ইনভেস্টমেন্ট করে আমাদের দেশের ভাগ্য উন্নয়নের জন্য আসলে কাজ করার সুযোগ সৃষ্টি করবে। সো আমি মনে করি এবারের থিম খুবই সময় উপযোগী একটা থিম তৈরি হয়েছে, এবং এই থিমটা যদি আমরা বাস্তবায়ন সঠিকভাবে করি আগামী 1 বছর ধরে, তাহলে কিন্তু অনেকখানি আমাদের অ্যাওয়ারনেস প্লাস ইনভেস্টমেন্টের প্রতি আগ্রহ যদি বেড়ে যায়, তো সেটা আমাদের দেশের মানুষের মানসিক স্বাস্থ্য সেবার এবং মানসিক রোগ প্রতিরোধের ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ স্যার, খুবই চমৎকার ভাবে এবছরের মেন্টাল হেলথের প্রতিপাদ্য বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে মানসিক স্বাস্থ্য দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা অনেকটাই বুঝে এসেছি আপনার আলোচনার মাধ্যমে, তারপরে যদি আরেকবার একটু বিস্তারিত আমাদের বলতেন। মানসিক স্বাস্থ্য দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্য তো মোটামুটি আমরা আলোচনা করলামই, যে আসলে এই যখনই আমরা একটা থিম নিই, অন্তত সেই থিমটা নিয়ে ওই বছর প্রচুর আলোচনা হয়, প্রচুর গবেষণাও কিন্তু বাড়ে, প্রচুর লেকচার হয়, ওয়ার্কশপ হয়, কিংবা বিভিন্ন ধরনের প্রবন্ধ পাঠের মতো বিষয়গুলো ঘটে। এইভাবে কিন্তু এই লক্ষ্যে মানে প্রতি বছর এই থিম গুলো তৈরি করা হয়, এবং মানসিক স্বাস্থ্য সেবা যাতে আরো উন্নত করা যায় সেই লক্ষ্যেই এই মেন্টাল হেলথ ডে এবং মেন্টাল হেলথ ডে উপলক্ষে থিম গুলো তৈরি করা হয়। তো এটি মূলত উদ্দেশ্য। তো আমি উদ্দেশ্যকে যদি আমি ক্যাটাগরাইজ করতে পারি, আমরা আবারও বলতে পারি যে পাবলিক অ্যাওয়ারনেস একটা উদ্দেশ্য, আমাদের ক্যাম্পেইন, যে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন ধরনের দাবি থাকতে পারে, সেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য সেই দাবিকে যাতে আমরা সরকারের কাছে পৌঁছতে পারি তার জন্য ক্যাম্পেইন করার প্রয়োজন পড়তে পারে, গবেষণা করার জন্য উদ্যোগ গ্রহণ, মানে উদ্বুদ্ধ করাও এটার একটা উদ্দেশ্য, এবং সর্বোপরি যাতে সেবাটা এনশিওর হয় এবং মানুষ এটা সম্পর্কে অ্যাওয়ার হয়ে এই দিকে যে
অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলো যেন সুন্দর মতো সুচারুভাবে চলে সেই বিষয়টাও নিশ্চিত করার জন্য কিন্তু এই ধরনের দিবসগুলো নিয়ে আসা হয়। স্যার, তাহলে আমরা বলতে পারি যে মানসিক স্বাস্থ্য দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন, নতুন নতুন জ্ঞানের শাখা তৈরি হবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক নতুন গবেষণার ধারা তৈরি করা হবে। হ্যালো। স্যার, আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মানসিক স্বাস্থ্য দিবসটিকে সফল করতে আপনাদের মতো যারা মেন্টাল হেলথ প্রফেশনাল বা মেন্টাল হেলথ সেক্টরে কাজ করে তাদের মূলত ভূমিকা কিরকম হয়ে থাকে এবং তাদের ভূমিকা কিভাবে তারা পালন করে থাকে? আমরা যে মেন্টাল হেলথ প্রমোটের জন্য আসলে সারা বছর ধরেই কাজ করি এবং কাজের ধরনগুলো যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট প্রফেশনাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন তাদের কাজের ধরন যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখতে পাই যে তো প্রথমে হচ্ছে যে আমরা কাজের ধরনের প্রথমেই যেটা দেখতে পাই যে সাইকোলজিক্যাল সার্ভিস গুলো এনশিওর করা অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট বা ইন্টারভেনশনের মধ্যে দিয়ে এবং প্রতি বছরই আমরা বেশ অনেক হাজার হাজার মানুষ না হলে শত শত মানুষকে আসলে আমরা প্রশিক্ষণ প্রদান করি যারা সাইকোলজিস্ট এবং নন সাইকোলজিস্ট তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা সাইকোলজিক্যাল থিওরি এবং সায়েন্সকে সমাজে অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় এবং গবেষণা মধ্য দিয়ে নতুন নতুন থেরাপি তৈরি করা হয় যেমন আমরা বেশ কয়েক বছর ধরে কাজ করছিলাম যে মাদকাসক্ততা নিরাময়ের জন্য বা মাদকাসক্ততা কন্ট্রোলের জন্য আমরা কিন্তু সাইকোড্রামা পদ্ধতির মধ্যে দিয়ে নতুন ভাবে আমরা সাইকোড্রামা পদ্ধতির ব্যবহার করে আমরা কিন্তু বেশ সফলভাবে পাচ্ছি গবেষণামূলক ভাবে এটা নিয়ে। তো এইভাবে নতুন নতুন থিওরির আলোকে বা নতুন নতুন থেরাপি আমরা আসলে ডেভেলপ করতে পারি। প্লাস যারা জুনিয়র সাইকোলজিস্ট যারা কিংবা ট্রেনিং সাইকোলজিস্ট তাদের কিন্তু সুপারভিশনের প্রয়োজন পড়ে। ট্রেনিং নিলেই সাইকোলজি ফিল্ডে কাজ করা যায় না, তাদের নিয়মিত প্রতি সপ্তাহে আসলে সুপারভিশনটা নেওয়ার প্রয়োজন পড়ে। তো সেই সুপারভিশন প্রদান করা, ট্রেনিং প্রদান করা, বিভিন্ন জায়গায় এডুকেশন প্রদান করা, লেখালেখি করা, পত্রপত্রিকা লেখা, এই যে মিডিয়াতে পার্শ্বতে বা এখানে কথা বলার মধ্যে দিয়ে মানুষের অ্যাওয়ার করা, এইভাবে আসলে আমরা সবাই কন্ট্রিবিউট করতে পারি যে এই মানসিক স্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য আমরা যার অবস্থান যেভাবে যেখানে আছে সেখান থেকে কিন্তু আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমরা এইভাবে কিন্তু করতে পারি। জি স্যার, খুবই চমৎকার ভাবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের এই মানসিক স্বাস্থ্য দিবসটি আমাদের মানসিক স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে কিরকম ভাবে মূলত প্রভাব ফেলছে সে বিষয়ে যদি বলতেন স্যার। মিস করেছি প্রশ্নটা, আবার বলেন আপনি। স্যার, প্রশ্নটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসটি তার মানসিক স্বাস্থ্য সচেতনতার কি ধরনের ভূমিকা পালন করছে। আমি যতটুকু বুঝতে পারলাম যে সাধারণ মানুষ কি ধরনের ভূমিকা পালন করতে পারে এই দিবস এবং এই নিশ্চিত করার জন্য। সাধারণ মানুষের প্রথম যে ভূমিকা থাকে সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা বাড়ানো নিজের মধ্যে এবং আশেপাশের মানুষের মধ্যে, যে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এবং মানসিক রোগ যে এটা কোনো খারাপ বিষয় না,
এটা যে ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং এটার সব মানুষেরই যে কোনো সময় হতে পারে, এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষকে অনুধাবন করতে হবে। প্রত্যেকটা মানুষকেই অনুধাবন করতে হবে যে এটা আমারও যে কোনো সময় হতে পারে। অনেকে মনে করে যে যাদের চিত্ত দুর্বল বা যারা একটু কম বোঝে বা বোকা, এদের মানসিক রোগ হয়, তা নয়। নোবেল বিজয়ী মানুষেরও মানসিক রোগ, তীব্র ধরনের মানসিক রোগ আছে, মানে রোগ নিয়ে তিনি কিন্তু আসলে নোবেল বিজয় করেছেন। তো এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক, যারা কিন্তু হাইলি ট্যালেন্টেড মানুষ। সুতরাং যে কোনো মানুষের সমস্যা হতে পারে এবং ট্রিটমেন্ট করলে অনেক মানসিক রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং মানসিক রোগের বিভিন্ন লেভেল আছে, প্রত্যেকটা মানুষেরই মানসিক রোগ হতে পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে থাকা উচিত। এবং আমরা দেখি যে কেউ অসুস্থ হয়েছে, শারীরিক অসুস্থতা, তাকে কিন্তু নানানভাবে সহযোগিতা করতে দেখি। সবচেয়ে কারো হয়তো ফিজিক্যালি তার সে ড্যামেজ হয়েছে, তাকে কিন্তু আমি অনেক সহযোগিতা করি, তাকে হেল্প করার চেষ্টা করি, দৌড়ায় এসে হেল্প করার চেষ্টা করি, যদিও সে হেল্প নিতে চায় না। কিন্তু কোনো কারণে যদি মানসিক ভাবে কেউ আহত হয়, কষ্টে থাকে কিংবা ডিস্ট্রেস থাকে, সেইটা কিন্তু আমরা আর বুঝতে চাই না। তখন বলি যে সে আলসেমি করছে, সে দুষ্টুমি করছে, সে 2 নম্বরই করছে, এরকম নানান রকম নেতিবাচক কথা কিন্তু আমরা তার দিকে ছুড়ে দিই। তো সেটা না করে যদি আমরা বুঝতে শিখি যে কোনটা আসলে মানসিক সমস্যা, কোনটা মানসিক রোগ, এবং সেক্ষেত্রে আমাদের সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে বা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে ওই মানুষটার কষ্টটা কোথায়। তাহলেই আমার মনে হয় যে মানুষকে বলে দেওয়া লাগবে না যে কতটুকু কোথায় আমাকে কি ভূমিকা রাখতে হবে। শুধু আমাকে বুঝতে হবে আমি যদি তার জায়গায় থাকতাম তো আমাকে, আমি আসলে কি চাইতাম সবার কাছ থেকে। তো সেটাই আমাকে আসলে করতে হবে। জি স্যার, আমরা বুঝতে পেরেছি একজন সাধারণ মানুষ হিসেবে মানসিক স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমাদের কি ধরনের ভূমিকা পালন করতে হবে। তো এ পর্যায়ে স্যার আমরা আমাদের নতুন প্রশ্নটি হচ্ছে যে সাধারণ মানুষ হিসেবে আমাদের সেলফ কেয়ার, নিজেদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াবার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো জরুরি বলে মনে করবো, এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা আসলে কেন এত জরুরি, এটা যদি বিশদভাবে আলোচনা করতে সেলফ কেয়ারের ব্যাপার। সেলফ কেয়ারটা আসলে প্রত্যেকটা মানুষেরই দরকার, বিশেষ করে যারা এখন অনেক বেশি ব্যস্ত মানুষ, তাদের কিন্তু সেলফ কেয়ারটা আরো বেশি জরুরি। কারণ আমাদের জীবন এখন কিন্তু স্ট্রেসফুল। দীর্ঘদিন ধরে যদি আমাদের লাইফে স্ট্রেস থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের এক ধরনের সমস্যা হতে পারে, তাকে বলা হয় বার্ন আউট। তো সেই বার্ন আউটে যাওয়ার আগেই বা বার্ন আউটে যাতে আমরা না যাই, এই জন্য সেলফ কেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমার কোনো স্ট্রেস থাকে, সেই স্ট্রেসটা সাইকোলজিক্যাল পদ্ধতি দিয়ে মোকাবেলা করতে হবে এবং সেই মোকাবেলা করার জন্য আমরা নানান ধরনের কৌশল বা কাজ আমরা করতে পারি। বিশেষ করে আমরা নিজের জন্য তো সময় বের করতে পারি, সেই নিজের সময় জন্য নিজের সময়ে নিজস্ব নিজের ভালো লাগার জন্য কিছু কাজ আমরা করতে পারি। রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস, ইয়োগা, এই ধরনের প্র্যাকটিস গুলো কিন্তু আমরা করতে পারি। প্রতিদিন যদি আমি নিয়ম করে একটা ফিজিক্যাল এক্সারসাইজ করি, সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য বা সেলফ কেয়ারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াবে। যে শরীর যদি ভালো থাকে, মনও কিন্তু অনেকখানি ভালো ফিল করে বা মানে মানে শক্তি পায় যে সামনের দিকে আরো বেশি ভালো করে এগিয়ে যাওয়ার জন্য। তেমনি শখের কাজ বা লেজার টাইমে শখের কোনো কাজ আমরা করতে পারি। ফ্যামিলি টাইম পাস করা যেতে পারে, যে ফ্যামিলি বা যাকে ভালোবাসি বা যার প্রেজেন্স আসলে আমাকে ভালো ফিল করায়, সেটা খুব ছোট একটা বাচ্চা হতে পারে। তো সেই মানুষটার সাথে কিন্তু সময় পাস করাটা খুব গুরুত্বপূর্ণ। কানেক্টেড থাকা মানুষের সাথে, আইসোলেটেড না থেকে মানুষের সাথে কানেক্টেড থাকাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এত বেশি কানেক্টেড থাকলাম যে কানেক্টেড থাকতে যে আমার মানে পারিবারিক এবং সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনটাই ভেঙে চলে গেল, সেই অতটা কানেক্টেড হওয়ার দরকার নেই। কিন্তু আইসোলেটেড না হয়ে থেকে মানুষের সাথে কমিউনিকেশনটা বজায় রাখা এবং
কানেক্টেড থেকে সাপোর্ট দেওয়া এবং সাপোর্ট নেওয়া, এই কাজটা আসলে করতে হবে। একই সাথে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দৌড়ানো যেতে পারে, সাঁতার কাটা যেতে পারে, ইয়োগাটা আবারও এখানে চলে আসে। কোনো কোনো ক্ষেত্রে ইয়োগাটাও ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে কাজ করতে পারে। গান শোনা, নিজের যে শখের বা সৃজনশীলতা প্রকাশ ঘটানো, যেমন আবৃত্তি, গান করা, ছবি আঁকানো, ফটোগ্রাফি করা, যেগুলো আসলে এই যে সৃজনশীলতা আসলে তাকে হেল্প করবে, সেই মানুষটাকে হেল্প করতে পারে, তার ভালো লাগার জন্য আসলে সেই কাজটা করবে। অন্যের ভালো লাগার জন্য যখন আমরা করি তখন কিন্তু সেটা আমাদের জন্য অতটা ওয়েলবিং হেল্প করে না। কিন্তু নিজের ভালো লাগার জন্য যদি কোনো একটা শিল্পকর্ম করি তাহলে কিন্তু সেটা আমার সাইকোলজিক্যাল অবস্থানকে উন্নত করবে এবং আমার মেন্টাল হেলথ এবং ওয়েলবিং কে কিন্তু আরো বেশি ভালো করবে। এবং সর্বোপরি যদি আমার কোনো বিষয়ে সাহায্য লাগে তাহলে কিন্তু আমাকে সাহায্য চাইতে হবে। কোনো মানুষের কাছে সাহায্য লাগলে আমাকে সাহায্য চাইতে হবে। এবং বিভিন্ন ধরনের স্কিল আমাকে শিখতে হবে, যে প্রবলেম সলভিং স্কিল বা কনফ্লিক্ট রেজলিউশন স্কিল, রিয়েলাইজেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এই জাতীয় স্কিলগুলো কিন্তু আমাদের মেন্টাল হেলথকে বা ওয়েলবিং আরো বেশি বাড়িয়ে তোলে। সেগুলো আমাদের শেখা যেতে পারে। স্যার, আপনি এখানে বেশ কিছু স্কিলের কথা বললেন এবং মাইন্ডফুলনেস, মেডিটেশন, এই ব্যাপারগুলো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে শেখার ক্ষেত্রে মূলত উৎস হিসেবে কাজ করতে পারে। আমি দুঃখিত, আমি আপনার কথা বুঝতে পারি। স্যার, আমার প্রশ্ন ছিল যে আপনি বেশ কিছু স্কিলের কথা উল্লেখ করেছেন। স্কিলগুলো মূলত কোথা থেকে একজন সাধারণ মানুষ শিখতে পারে বা তার উৎসটা কোথা থেকে হতে পারে? চমৎকার প্রশ্ন। যে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ঢাকা এবং ঢাকার বাইরে অনেক প্রতিষ্ঠান, সংগঠন তৈরি হয়েছে যারা কিনা এই ধরনের স্কিলগুলো মানুষের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই ধরনের প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে। বিশেষ করে এখন প্রত্যেকটা সংগঠনের কিন্তু ফেসবুক পেজ আছে। তো এই অনুষ্ঠানটাও যারা দেখছেন, টক শোটার সাথে, তারা কিন্তু আসলে ফেসবুকের সাথে যুক্ত আছেন। তো খুব সহজেই আপনারা কিন্তু ফেসবুকে ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে, পেজের সাথে লিঙ্ক থাকতে পারেন এবং ওই পেজগুলোতে সাধারণত বিভিন্ন প্রশিক্ষণ হলে সেই প্রশিক্ষণগুলোর ঘোষণা কিন্তু ওখানে থাকে। বা তাদের সাথে কমিউনিকেশন রাখলে সেখান থেকে আপনি জানতে পারবেন, বা ফোন করে বলে রাখলে তারা কিন্তু আপনাকে জানাতে পারে। তো এই ধরনের সংগঠনগুলোর সাথে যুক্ত থাকা, প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত থাকা, যেমন রাজশাহীতে অনেক আগে থেকে একটা প্রতিষ্ঠান রয়েছে প্যাসেল কিন্তু। এই প্রতিষ্ঠান কিন্তু প্রায় বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে থাকে। সেই ট্রেনিং প্রোগ্রামগুলো কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে জানার জন্য। আপনারা চাইলে প্যাসেলকে যে পেজ আছে, PASILC, এই প্যাসেল পেজে আপনারা ঢুকে লাইক দিয়ে রাখে আপনারা কিন্তু ওখান থেকে তথ্যগুলো পেতে পারেন। তেমনি ঢাকাতেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট আছে, চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই প্রতিষ্ঠানগুলোর পেজগুলোতে যদি আপনি লাইক দিয়ে রাখেন তাহলে ওখান থেকে যে ট্রেনিং গুলো বা স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো করা হয় সেগুলো কিন্তু আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বিশেষ করে মেন্টাল হেলথ ডে উপলক্ষে নানান ধরনের ট্রেনিং ওয়ার্কশপ আয়োজন করে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইকোলজি ডিপার্টমেন্টও এবছর রিল্যাক্সেশনের উপর একটা ওয়ার্কশপ ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও অনেকগুলো ওয়ার্কশপ কিন্তু রয়েছে মেন্টাল হেলথ ডে উপলক্ষে। তো সেই সমস্ত ওয়ার্কশপ গুলোতে আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন। ধন্যবাদ স্যার। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে সাইকোলজি বলতে বা মেন্টাল হেলথ বলতে মূলত তারা রোগাক্রান্ত ব্যক্তিদেরকেই বুঝে থাকেন, মানসিক রোগাক্রান্ত। কিন্তু একজন সুস্থ মানুষ যে সাইকোলজি থেকে জ্ঞান আহরণ করে বা সাইকোলজির বিভিন্ন বিষয় ব্যবহার করে তার জীবনটাকে আরো সহজ এবং সুন্দর করতে পারে। সেক্ষেত্রে আমাদের সাইকোলজি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা এই ধরনের যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর ভূমিকা কিরকম?
সংগঠনগুলোর ভূমিকা, এই যে আমাদের সাইকোলজি অ্যাসোসিয়েশন, সাইকোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, যে যে আপনারা যে প্রোগ্রাম করছেন, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো ওয়ার্কশপ এখানে হচ্ছে। সেই ওয়ার্কশপ গুলো কিন্তু মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। তো এইভাবেই বিভিন্ন ওয়ার্কশপ এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো এই ধরনের সংগঠনগুলো করতে পারে। বিশেষ করে যে স্টুডেন্ট সংগঠন আছে, স্টুডেন্টদের পক্ষে কিন্তু ভলান্টারি কাজ করাটা খুব কঠিন কিছু না, বরং তো এইটাই সময় যে ভলান্টারি স্বেচ্ছাসেবকমূলক কাজ করা। কারণ এরপরে যখন কর্মজীবনে চলে যাওয়া হবে, তখন কিন্তু এই ধরনের কাজ করার সুযোগগুলো খুবই সীমিত হয়ে পড়বে। তো সাধারণ মানুষের অ্যাওয়ারনেস করা, ক্যাম্পেইন করা যেতে পারে। গ্রামে রুট লেভেলের কোন স্কুলে, যে সেখানে কিন্তু স্কুলে স্টুডেন্টদেরকে মেন্টাল হেলথ সম্পর্কে অ্যাওয়ারনেস করা যেতে পারে। যার ফলাফল হয়তো আমরা এখনই পাবো না, 5-10 বছর 15 বছর পরে কিন্তু একটা ভালো ফলাফল আমরা সেখান থেকে পেতে পারি। কারণ ওই স্টুডেন্ট যখন বড় হবে, তারা কিন্তু এই সাইকোলজি, মেন্টাল হেলথ নিয়ে একটা নলেজ নিয়ে আসলে তারা বড় হবে। তো আহ, এই ধরনের মানে ট্রেনিং প্রোগ্রাম গুলো আয়োজন করতে পারে দুটো উদ্দেশ্যে। একটা হলো সেলফ ডেভেলপমেন্ট, যেহেতু এরা সবাই স্টুডেন্ট, তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতে পারে, প্লাস অ্যাওয়ারনেস ট্রেনিং ক্যাম্পেইন প্রোগ্রাম গুলো আয়োজন করতে পারে কমিউনিটির মানুষের জন্য। এভাবেই নিজেদের এবং কমিউনিটির মানুষের ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে তারা অনেক অনেক গুরুত্বপূর্ণ মাইলস্টোনকে অ্যাচিভ করতে পারবে। ধন্যবাদ স্যার। আমরা খুবই সুন্দর একটা দিক নির্দেশনা পেলাম আপনার বক্তব্যের মাধ্যমে। এ পর্যায়ে আমি আর একটু জানতে চাচ্ছি যে স্যার, এই ধরনের যে সংগঠনগুলো কাজ করছে, আপনি বললেন ঢাকায় বেশ কিছু সংগঠন রয়েছে, রাজশাহীতে বেশ কিছু সংগঠন রয়েছে যারা মেন্টাল হেলথ সাপোর্ট দিয়ে আসছে। তো নৈতিকতা চর্চা, পেশাগত নৈতিকতা চর্চার ক্ষেত্রে এ ধরনের সংগঠনগুলোর কি কিরকম ভূমিকা হওয়া উচিত আসলে? আহ, আচ্ছা, খুবই দারুণ একটা প্রশ্ন। পেশাগত নৈতিকতা, যে কোনো পেশার আসলে একটা পেশাগত নৈতিকতা থাকে, তবে তা মানতে হয়। ডাক্তার থেকে শুরু করে সব পেশার মানুষেরই আছে। কিন্তু সাইকোলজির পেশাগত নৈতিকতা অন্য পেশাগত নৈতিকতার থেকে একটু আলাদা। কারণ সাইকোলজিস্টদের কাছে মানুষ তার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গোপন একটা কথা বলবে। তো পেশাগত নৈতিকতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নৈতিকতা হলো গোপন রাখা। তো আমাদেরকে অবশ্যই গোপন রাখার মতো যে নৈতিকতাগুলো আছে, সেটা কিন্তু অবশ্যই 100-100 মেনটেন করতে হবে নিজেদের স্বার্থে, পেশার স্বার্থে। নন জাজমেন্টাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা মানে মানুষকে খারাপ বা নেতিবাচক চোখে দেখবো না, আমরা মানুষের কনটেক্সটটা বোঝার চেষ্টা করবো, তার অবস্থানটা বোঝার চেষ্টা করবো। আমরা হুট করে একটা মানুষকে একটা তথ্য জেনেই সেখানে একটা নেগেটিভ কথা বলে বসবো না। তো এইভাবে আরো যে পেশাগত নৈতিকতাগুলো আছে, গাইডলাইন আছে একটা, যেমন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনালদের জন্য একটা পেশাগত নৈতিকতার গাইডলাইন তৈরি করেছে। সেই গাইডলাইনটা কিন্তু আমরা চাইলে ফলো করতে পারি। যে কোনো সাইকোলজির যে কোনো ব্রাঞ্চ থেকেই আসলে যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করবে, তারা কিন্তু এই গাইডলাইনটা ফলো করতে পারে। চমৎকার একটা গাইডলাইন তৈরি করা হয়েছে। সেই গাইডলাইনটা যে কোনো ইউরোপিয়ান বা আমেরিকান স্ট্যান্ডার্ডের চাইতে কম কোনো স্ট্যান্ডার্ড নয়। তো এটা আমাদের জন্য ফলো করাটা খুব কঠিনও না। সো আমরা চাইলে এই গাইডলাইনটা আরো বেশি ভালো করে জেনে, আরো বেশি ওয়ার্কশপ বা ক্লাস বা প্রশিক্ষণ বা সুপারভিশনের মধ্য দিয়ে এই গাইডলাইনটা আমরা আসলে শিখতে পারি। এবং সেই গাইডলাইনটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের আমাদের পেশাগত নৈতিকতা অটুট থাকবে, এবং সাইকোলজিস্টদের পেশাগত নৈতিকতাটা মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, এ পর্যায়ে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের মতো যেসব আহ, ছাত্র ভিত্তিক সংগঠন রয়েছে, স্টুডেন্ট ভিত্তিক সংগঠন, এদের ক্ষেত্রে কি নৈতিকতা চর্চার কোনো ধরনের ভূমিকা থাকবে প্রাথমিক পর্যায়ে আর কি? আমি আবার মিস করছি কথাটা, নেটওয়ার্ক কারণে বুঝতে পারিনি, আবার বলেন আগে। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের মতো ছাত্র ভিত্তিক সংগঠনগুলো নৈতিকতা রক্ষার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করতে পারে? আচ্ছা, আসলে নৈতিকতা রক্ষার ক্ষেত্রে নৈতিকতাকে বোঝার জন্য যে আমাদের আহ, শেখাটা খুব গুরুত্বপূর্ণ।
আমরা কতটা গুরুত্ব দিচ্ছি এই নৈতিকতা শেখার ক্ষেত্রে, বা কতটা ফিল করছি যে এটা কাগজে নৈতিকতা নয়, এটা আমাদের ব্যক্তিগত, আমাদের পেশাগত জীবনে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। এটা ইচ্ছাধীন না, এটা বাধ্যতামূলক। এইভাবে আমাকে নৈতিকতাটা শিখতে হবে। এবং কেন বাধ্যতামূলক, মানে বাধ্যতামূলকটা করা হলো আমাকে প্রেশারে রাখার জন্য, নাকি এর কোনো পেছনে কোনো গ্রাউন্ড আছে? তো সেই গ্রাউন্ডটা আমাকে জানতে হবে যে কেন একটা নিয়ম, একটা নৈতিকতার ইস্যু ঠিক কি কারণে দেওয়া হলো সাইকোলজিতে কন্ট্রোল করার জন্য। তো সেটা আমাকে বুঝে নিতে হবে। বুঝলে আমার ওই নৈতিকতাটা মেনটেন করতে বা মেনে চলতে খুব কঠিন কিছু হবে না, কারণ আমি তখন এই গুরুত্বটা অনেক বেশি ভালো করে বুঝতে পারবো। তো এইভাবে আমরা আসলে নৈতিকতাগুলোকে গুরুত্ব দিয়ে যদি শিখি, তাহলে এই স্টুডেন্ট সংগঠনগুলো থেকে শুরু করে যে কেউ নৈতিকতা মানাটা তাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা পেলাম আমরা। এ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে বেশ কিছু পরামর্শ বা দিক নির্দেশনা বলছিলেন, সেগুলো যেহেতু সাইকোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটি নবীন সংগঠন, যারা অনলাইন ভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা এবং অফিস ভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে, তো এই ধরনের সংগঠনকে আমাদেরকে কি কি ধরনের পরামর্শ বা দিক নির্দেশনা দিয়ে থাকে? একটা নয়েজ হচ্ছিল, আমি ঠিক শুনতে পাইনি। যতটুকু বুঝতে পারলাম যে কিভাবে আসলে এই সাইকোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে এই বিষয়ে পরামর্শ চাওয়া হলো। তো জি স্যার। আপনারা কাজ করবেন দুটো ওয়েতে। একটা ওয়ে হলো নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য, আরেকটা ওয়ে হলো মানুষকে সেবা দেওয়ার জন্য। যে সমস্ত ক্ষেত্রে এই দুটো ওয়ে একসাথে করা যাবে সেগুলোকে প্রায়োরিটিতে 1 নম্বরে নিয়ে আসবেন। যে বিভিন্ন প্রশিক্ষণ বা কনফারেন্স বা এই জাতীয় জিনিসগুলোতে নিজেদেরকে সংযুক্ত করা, ওয়ার্কশপগুলোতে নিজেদেরকে সংযুক্ত করা, এবং সাইকোলজিকে আরো প্রায়োগিকভাবে, আরো সায়েন্টিফিক নলেজগুলোকে জানার জন্য বিভিন্ন ধরনের সেমিনার, কনফারেন্স, এগুলো কিন্তু আসলে এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করতে পারে। অবশ্যই সেক্ষেত্রে বড়দের বা যারা প্রফেশনাল তাদের হেল্প নিতে হবে, কিন্তু এই উদ্যোগটা বা এই অর্গানাইজেশনটা কিন্তু আসলে এটা করতে পারে। একই সাথে আমি সাজেস্ট করবো, সেদিনও বোধহয় বললাম কোথাও, যে এই মুহূর্তে বিশেষ করে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী কলেজ বা অন্য কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে আছেন, তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন যে করোনা পরিস্থিতি চলে গেলেই আপনারা একটা টিম তৈরি করতে পারেন, ইমোশনাল সাপোর্ট টিম বা সুইসাইড প্রিভেনশন টিম, বা আরো জেনারেল করা যেতে পারে ইমোশনাল সাপোর্ট টিম। এই ধরনের একটা নামে একটা টিম বা একটা ক্লাবের মতো তৈরি করা, যাদের কাজ হবে যখনই কোনো মানুষের, ওই প্রতিষ্ঠানের কোনো স্টুডেন্টের ইমোশনাল সাপোর্টের প্রয়োজন পড়বে, তারা যথাযথ রীতি মেনটেন করে, যথাযথ নিয়ম মেনটেন করে সেই সাপোর্টটা তারা যেন দিতে পারে, সেই প্রশিক্ষণটা গ্রহণ করে সেই সাপোর্টটা, ইমার্জেন্সি সাপোর্টটা দিতে পারে, তার জন্য নিজেকে তৈরি করে এবং সেই সার্ভিসটা ওই ক্যাম্পাসে যার যার ক্যাম্পাসে শেষে মানে কি বলবো যে শুরু করে দেওয়া। এই মুহূর্তে আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই শুরু করতে গিয়ে যে সমস্ত নলেজ গুলো তাকে শিখতে হবে, যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো তাকে শিখতে হবে, সেগুলো তো তাকে শিখে নিয়ে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ স্যার, আপনি খুবই মূল্যবান কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের। আমরা আসলে তুলনামূলক একটি নবীন সংগঠন, সেই হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আপনার মতো অ্যাডভাইজার বা পরামর্শক হিসেবে আমরা অনেককে পেয়েছি। আমাদের জন্য কিছু কিভাবে সাহায্য পেতে যাচ্ছে সে ব্যাপারে যদি আমাদের
আমার পক্ষ থেকে কিভাবে সাহায্য পেতে পারেন সেটা হলো যে আপনারা যদি কোনো প্রশিক্ষণের আগ্রহ প্রকাশ করেন, আমি চেষ্টা করবো সেই প্রশিক্ষণটা যাতে আপনাদেরকে দেওয়া যায়। প্লাস যে আহ, আরো কিছু সংগঠনের সাথে আমি আপনাদেরকে কানেক্ট করাই দিতে পারি, যে সমস্ত সংগঠনগুলোর মাধ্যমে আপনারা কমিউনিটি লেভেলের কাজগুলো করতে পারবেন আরো সহজে। আহ, এবং আউটরিচ প্রোগ্রাম যদি বলি, যে ইউনিভার্সিটির বাইরে বা প্রত্যন্ত অঞ্চলে যেও আপনাদের আহ, আহ, কর্মপরিধি কিন্তু বাড়াতে পারেন। এতে আপনার কর্ম অভিজ্ঞতা কিন্তু আসলে বাড়বে, দক্ষতাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো প্রশিক্ষণ, কাজ এই দুই ক্ষেত্রেই বিভিন্ন সংগঠনের সাথে আমি সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করতে পারি। প্রশিক্ষণ প্রদান তো আছে, প্লাস যে একটা স্টুডেন্টকে কিন্তু সাইকোলজির জ্ঞানের পাশাপাশি কিন্তু আহ, সাংগঠনিক দক্ষতা শিখতে হয়, বা অর্গানাইজ একটা প্রোগ্রাম অর্গানাইজ করা বা একটা ওয়ার্কশপ অর্গানাইজ করা, সেই অভিজ্ঞতাটাও কিন্তু থাকতে হয়, যেটা কিন্তু কর্মজীবনে যে কাজে লাগে। তো সেই জিনিসগুলো আপনারা কিভাবে করতে পারেন সেই বিষয়গুলো তো একসাথে কাজ করার মধ্য দিয়ে আপনারা এটা লার্ন করতে পারেন। আর এছাড়া যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমি চেষ্টা করবো সেই জায়গাটা ফুলফিল করার জন্য। ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার আপনার থেকে ভবিষ্যতে আমরা অনেক আগে দিতে যাচ্ছি। আমরা একটি ঘোষণা দিতে যাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সাথে যুক্ত হতে চেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সম্মানিত ডক্টর মোহাম্মদ এনামুল হক। ব্যক্তিগত কারণে স্যার আমাদের সাথে আজকে যুক্ত হতে পারছেন। এই মুহূর্তে আমরা লাইভে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের কাছে আমার সর্বশেষ প্রশ্ন বা পরামর্শ বলতে পারে, সেটি হচ্ছে যে আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য কিছু দিক নির্দেশনা যদি দর্শকদের উদ্দেশ্যে, এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা শেষ করতে যাব। তো প্রথম কথা হলো যে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সমস্ত আবেগ, সমস্ত অনুভূতি, সমস্ত কষ্ট, বেদনা, রাগ, দুঃখ, এই সবকিছুর পেছনে আসলে আমাদের চিন্তাই দেয়। তো এটা আসলে মানতে কষ্ট হয়। অনেকে বলেন যে আমার চিন্তা দায়ী, মানে কি আমি দোষী? না, আপনি দোষী না, আপনার দায় না। কিন্তু আসলে চিন্তাটা আমরা যেভাবে করি, একটা ঘটনার ব্যাখ্যা আমার মনের মধ্যে যেভাবে আসে, সেইভাবেই আমার আবেগ অনুভূতি তৈরি হয়। তো এই জন্যই আমাদের চিন্তা কিভাবে আমি করছি বা কি চিন্তা করে আমার কি ধরনের আবেগ হচ্ছে, এটা যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, নিজেদের জন্য আলাদা সময় রাখতে পারি, স্ট্রেস ম্যানেজমেন্ট করে আহ সব স্ট্রেস একবারে না নিয়ে আমরা যদি সারা বছর ধরে বিভিন্ন ধরনের স্ট্রেস নিই, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। ফিজিক্যাল এক্সারসাইজের কথা আমি আগে বলেছি, মেন্টাল যে এক্সারসাইজ গুলো আছে, মাইন্ডফুলনেস, রিল্যাক্সেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা নিজেদের লাইফে একদম লাইফ স্টাইলের মধ্যে নিয়ে আসতে পারি। এবং সবারই খুব ভালো বন্ধু থাকা দরকার, যার কাছে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন নির্ভয় নির্দ্বিধায়। তো সেরকম একজন মানুষ কখনই মুশকিল এখনকার যুগে। তো সেটাও অন্তত বিভিন্ন ধরনের কথা বিভিন্ন মানুষকে বলা যায়, এরকম একটা বেশ কিছু জায়গা আসলে থাকা দরকার। একটা বন্ধু না, বেশ কিছু ফ্রেন্ড আপনার থাকতে পারে, বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ফ্রেন্ডের কাছে আসলে বলে আপনি কমফর্ট ফিল করতে পারেন। হেল্প নিয়ে নিজেদেরকে মেন্টাল হেলথকে গুরুত্ব দিয়ে, পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের মেন্টাল হেলথকে গুরুত্ব দিয়ে আমরা যদি একটু সতর্কভাবে চলি, তাহলে আমার মনে হয় যে সাইকোলজিক্যাল ওয়েলবিংটা রক্ষা করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার, আমরা আমাদের লাইভ প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং আপনার সহযোগিতাপূর্ণ সেশনটি আমাদের সারাক্ষণ সময় মনে থাকবে। এ পর্যায়ে আমরা শেষ করতে যাচ্ছি। সকলকে সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, এবং
স্যার আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। ওকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এগিয়ে যান, সাথে আছি। ধন্যবাদ স্যার। স্যার আপনি লিভ নিয়ে